ইশরাককে মেয়রের দায়িত্ব ও 2 উপদেষ্টার পদত্যাগ দাবিতে কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ চলছে। রিটের রায় আজ। করিডোর 9 ত্রাণ কার্যক্রমের প্যাসেজ নিয়ে প্রাথমিক আলোচনার দাবি নিরাপত্তা উপদেষ্টার, ভারত থেকে অপপ্রচারের অভিযোগ। ঈদুল আজহা ঘিরে দ্বিতীয় দিনের মতো অনলাইনে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। আজ দেওয়া হচ্ছে 1 জুনের টিকিট। লিকলিকি গরু 1 মাসের মোটা তাজা, কোরবানি ঘিরে স্টেরয়েডের যথেষ্ট ব্যবহার, জনস্বাস্থ্য বিবেচনায় আইনি ব্যবস্থার আহ্বান। সংরক্ষণাগারের অভাবে ঠাকুরগাঁয়ে পড়ছে আলু, ফেলা হচ্ছে পুকুর ডোবা সড়কে। লোকসানে কৃষক, রপ্তানি উদ্যোগ নেওয়ার দাবি। গাজা ইসরায়েলি বর্বরতায় 24 ঘন্টায় আরও 93 ফিলিস্তিনি নিহত। হামলায় শিকার ইউএস সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আরব আমিরাতের সঙ্গে তৃতীয় টি-20 ম্যাচে হেরে 2-1 সিরিজ খোয়ালো টাইগাররা। বাংলাদেশকে লজ্জা ডুবালো লিটন দাসরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। ক্ষমতা নেয়া নয়, এই আন্দোলন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তার মেয়র পদে শপথের দাবিতে চলমান আন্দোলনে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন ইশরাক। বলেন, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিও জানান তিনি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাতভর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকরা। এ সময় রাতব্যাপী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলেও স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে থাকবে বলে জানান নেতাকর্মীরা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করছি। তারা পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইশরাক হোসেন যে বলেছে যে মেয়র ফেয়র কিছু না, আসলে আমরা কিছু লোকের মুখোশ উন্মোচন করতে চেয়েছিলাম। আমরা মনে করি অতি দ্রুত কোনো তাল বাহানা না করে, কোনো আইনের মারপ্যাচ না দেখিয়ে অতি সত্বর এই শপথ অনুষ্ঠান করা উচিত। সমর্থকদের আন্দোলনে সংহতি জানাতে সন্ধ্যা থেকে রাত 11:15 পর্যন্ত কাকরাইল মোড়ে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনও। এ সময় সরকার নিরপেক্ষ আচরণ করছে না অভিযোগ করে তিনি বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না। এই আন্দোলন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন বলেও জানান তিনি। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে 2 ছাত্র উপদেষ্টারও পদত্যাগের দাবি জানান তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 6 দিন নগর ভবনের সামনে আন্দোলনের পর বুধবার যমুনা অভিমুখে যাত্রা করে পুলিশের বাধায় কাকরাইল মোড়ে অবস্থান নেন ইশরাক সমর্থকরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান, নিজেদের মধ্যে আলোচনা করে বৃহস্পতিবার 11টায় আদেশ দিবেন। সাবেক মেয়র তাপসের পৃষ্ঠপোষকতায় এই রিট করা হয়েছে দাবি করে উদ্দেশ্যমূলক এই রিটটি খারিজযোগ্য বলে জানান ইশরাকের আইনজীবীরা। তাদের বক্তব্যটাই ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনে অভিযোগ শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটিভ কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। কাকরাইলে রাতভর অবস্থান কর্মসূচি করেছে ইশরাক সমর্থকরা। এই মুহূর্তে সেখান থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য।
তন্দ্রা, সেখানে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি কেমন এবং কি বলছেন তারা আমাদের জানাবেন। গতকালকে থেকে কিন্তু নগর ভবন এরিয়া পাল্টে তারা কিন্তু যারা ইশরাক সমর্থনে যারা ছিলেন তারা কিন্তু কাকরাইল মোড়ে অর্থাৎ যমুনার প্রবেশ মুখের দিকে কিন্তু তারা এখানে আসেন এবং এখানে তারা আন্দোলন করেন এবং অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং সেই মোতাবেক তারা কিন্তু কালকেই বলেছিলেন যে তাদের এই কর্মসূচি এখন পর্যন্ত অব্যাহত থাকবে, অর্থাৎ আজকে আদালতের রায় হওয়া পর্যন্ত কিন্তু এই কর্মসূচি তারা বলেছিলেন যে অব্যাহত থাকবে। সেই সূত্র ধরে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে এখানে এখন পর্যন্ত ইশরাকপন্থী যারা রয়েছেন, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, তারা সবাই কিন্তু এখানে রয়েছেন এবং তারা সকাল থেকে নানা ধরনের স্লোগান তারা দিয়ে যাচ্ছেন এবং বলা যায় যে কাকরাইল মোড়ের এই পুরো এলাকাটি কিন্তু আসলে স্লোগানে মুখরিত হয়ে আছে। পাশাপাশি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কালকের এই আন্দোলন গতকাল থেকে যে এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এটি কিন্তু মধ্যরাত পর্যন্ত ছিল এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু সন্ধ্যার পর থেকে ইশরাক হোসেন নিজেও তিনি কিন্তু এখানে এসে আন্দোলনে সহমত প্রকাশ করেছিলেন এবং তিনি সংহতি জানিয়ে তিনিও এখানে অবস্থান করেছিলেন এবং এর পাশাপাশি গতকাল এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং তাদের যে দাবিটি রয়েছে অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর যে দাবিটি রয়েছে সেই দাবির ব্যাপারে কিন্তু তারা এখন পর্যন্ত ওই দাবি নিয়ে তারা আছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যেন তাকে শপথ পাঠ করানো হয়। পাশাপাশি তারা যেটি বলছেন যে তারা আরও 2 উপদেষ্টার পদত্যাগের দাবিও করেছেন এবং এই দাবি কিন্তু এই যমুনার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেই কিন্তু ঢাকাবাসী তারা করছেন এবং একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে তাদের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু এর আগে আরও বিগত 7 দিন ধরে কিন্তু এই আন্দোলন চলছে। তবে গতকাল থেকে অর্থাৎ বুধবার থেকে আমরা দেখেছি যে তারা নগর ভবন থেকে এড়িয়ে তারা হচ্ছে এখন মৎস্য ভবন থেকে শুরু করে কাকরাইল এবং সচিবালয় এই দিকটাতে কিন্তু তারা আন্দোলন করছেন এবং এখনও কিন্তু তারা এখানে অবস্থান করছেন। গতকালকে থেকে তারা যেমনটা বলেছিলেন যে আর কোনো কর্মসূচি তারা ঘোষণা করবেন না, তারা যতক্ষণ না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন এবং এমন ঘোষণার পরে কিন্তু তারা কিন্তু এখনও এখানে আছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তৎপর রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা এখানে কিন্তু সকাল থেকেই এখানে কহর নিরাপত্তা নিশ্চিতে তারা এখানে আছেন এবং আমি কয়েকজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে তারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন চালিয়ে যায় সেটাই কিন্তু তারা আসলে আশা করছেন এবং এই আশা কিন্তু তারা ব্যক্ত করছেন। সকাল থেকে আমরা দেখেছি এখানে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে এবং নগরবাসীর ব্যানারে সাধারণ ভোটাররাও কিন্তু এখানে সকাল থেকে আসতে শুরু করেছে এবং তারা ধীরে ধীরে এখানে একত্রিত হচ্ছে এবং একত্রিত হয়ে তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা আসলে যত দ্রুত সম্ভব সেটি কিন্তু তারা বলছেন যে আসলে যত দ্রুত সম্ভব তত দ্রুতই যেন তার এই দাবি আসলে মেনে নেওয়া হয় এবং আজকে আদালতের রায়ও যেন তাদের পক্ষে আসে তেমনটাই কিন্তু তারা চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে কাকরাইলের সামনে থেকে, কাকরাইল মোড় থেকে সর্বশেষ। তন্দ্রা তারান্ন, ধন্যবাদ আপনাকে। কাকরাইল থেকে ইশরাক সমর্থকদের সম্পর্কে কর্মসূচি বিক্ষোভের পরিস্থিতি জানাচ্ছিলেন ইশরাক আমাদের সহকর্মী। রাখাইনে ত্রাণ প্যাকেজ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাখাইনে আসন্ন মানবিক সংকটের প্রেক্ষিতে ওষুধ ও খাদ্য সহায়তা পাঠাতে জাতিসংঘ সহযোগিতা চেয়েছে, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। হাসান আল মাহমুদের রিপোর্ট। আরাকানে আসন্ন মানবিক সংকট, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ নানা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। জাতিসংঘ সচিবালয় বলেন, কোনো সামরিক করিডোর নয়, বরং ঔষধ ও খাদ্য সামগ্রী পাঠাতে সহায়তা চেয়েছে জাতিসংঘ। আরাকানে দুর্ভিক্ষ দেখা দিলে আরও বেশি শরণার্থী আসতে পারে, সে কারণেই জাতিসংঘকে সহযোগিতার কথা চিন্তা করছে সরকার। মিয়ানমারে পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চায়নি, এটা তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে। আমার তো স্বার্থ আছে, যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা রে ভাই। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, মিয়ানমারের স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো দেশ কথা না বললেও প্রতিবেশী একটি দেশের মিডিয়া এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশান, তার তো এমনিতে অ্যাক্সেস নাই, আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে। ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে, সে কিছু বলছে? ক্ষতি হবে বার্মার, তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সে কিছু বলছে? তো মায়ের চাইতে তো মাসির দরদ বেশি, আপনারা বোঝেন নাকি কোত্থেকে এসছে?
রাখাইনের বর্তমান প্রশাসনে রোহিঙ্গা প্রতিনিধি নিশ্চিত করতে আরাকান আর্মির প্রতি জোরালো দাবি জানানো হয়েছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। আরাকান আর্মি যদি একটা অ্যাপারথাইড রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে ইসি পুনর্গঠন ছাড়া জাতীয় নির্বাচন করতে দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাশাপাশি ঐক্যমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী আইন পরিবর্তন, আগে স্থানীয় সরকার নির্বাচন দাবিও করে দলটি। এনসিপির এসব দাবিকে রাজনৈতিক উল্লেখ করে নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। শিল রায় রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বুধবার সকালে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ। টানা 4 ঘন্টার এই কর্মসূচিতে নিজেদের দাবি তুলে ধরেন দলটির নেতারা। বলেন, কমিশন বিশেষ দলের পক্ষ নিয়ে নিজেদের নিরপেক্ষতা হারিয়েছে। 3 উপদেষ্টাকে বিএনপিপন্থী উল্লেখ করে তাদের পদত্যাগেরও দাবি করেন দলটি। তারা আসলে একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে নিজেদের অবস্থানকে একেবারে গুলিয়ে ফেলেছেন। ইন্টারিম গভর্নমেন্ট যারা গণ অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা, এই পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে, সরাসরি তারা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। জানান, ইসি পুনর্গঠন ছাড়া নির্বাচন প্রতিহত করা হবে। বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে, তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। তবে এনসিপির অভিযোগ নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সিএসি সভাপতিত্বে ৫ম কমিশন সভা শেষে তিনি বলেন, ইসি পুনর্গঠনের দাবি রাজনৈতিক, এই নিয়ে কোনো মন্তব্য করবে না কমিশন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এই সিদ্ধান্ত সরকারের বলেও জানান ইসি সানাউল্লাহ। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে, এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুক পোস্টে তিনি কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের নেতারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের রব তুলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার পায়তারা চলছে। নির্বাচন সংস্কার ও গণতন্ত্র একসঙ্গে চালাতে হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ফ্যাসিবাদ, গণ অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ। সাইফুল হক অভিযোগ করেন, নতুন মোড়কে নানাভাবে ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুরুতে সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও তাদের কর্মকাণ্ডে তা আর সম্ভব হচ্ছে না। মানবিক করিডোরের নাম করে নতুন একটা দুর্যোগ, যেখানে সশস্ত্র গ্রুপগুলো যেখানে অধিকাংশ তার সাথে একমত নয়, তাহলে বাংলাদেশ কার এজেন্ডা নিয়ে কাজ করছে? পুরো দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কবে নির্বাচন হবে, কবে আমরা একটা সিস্টেমের মধ্যে আসবো, আমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর জবাব কে দেবে, এগুলো কোনো কিছু জানি না। জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহীদ জিয়া শীর্ষক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে ভোলানো যাবে না। যারা আজকে বলছে যে বিএনপি এলে নাকি আবার স্বৈরতন্ত্র হবে, এসব কল্প কাহিনী, গল্প
গাল গল্প দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে ফলানো যাবে না। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে, গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেজন্য বিএনপির কর্মীদের অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জারি করা নতুন অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবি জানান কর্মকর্তা কর্মচারীরা। বুধবার রাজস্ব ভবনে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে অবস্থানে কর্মসূচিতে এ তথ্য জানায় তারা। কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের সর্বস্তরের কয়েক হাজার কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এডহক কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কারে যে রূপরেখা তুলে ধরেছে তা জারি করা অধ্যাদেশ প্রতিফলিত হয়নি বলেও দাবি করেন তারা। এ সময় নতুন অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ সহ 4 দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। সংস্কার পরামর্শ কমিটির সদস্যগণ স্পষ্টভাবে বলেন যে তাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে যেভাবে সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে তা জারিকৃত অধ্যাদেশে প্রতিফলিত হয়নি। আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের এই যাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনের 1 জুনে ট্রেনের আসন বিক্রি শুরু হয়েছে আজ। বৃহস্পতিবার সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চল চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকবে 33,315টি। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ সময় কোনো টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবে না। প্রতিজন টিকিট প্রত্যাশী 4টি আসনের টিকিট একবারে একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। ভয়ঙ্কর স্টেরয়েড খাইয়ে অসুস্থ রোগা পাতলা গরুকে কৃত্রিম উপায়ে মোটা তাজা নাদুস নুদুস বানাচ্ছে অসাধু ব্যাপারীরা। এই স্টেরয়েডযুক্ত গরুর মাংসই কদিন পর ঈদে খাবেন আপনি, যা ক্যান্সার, কিডনি সহ মারাত্মক রোগের ঝুঁকিতে পড়বেন আমাদের ভোক্তারা। আসছে কোরবানি ঈদকে ঘিরে রাজধানীর কেরানীগঞ্জের খামারগুলোতে এমন ভয়ানক প্রতারণায় মেতে উঠেছে কিছু অসাধু গরু ব্যাপারী। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্ট। ঈদুল আজহায় কোরবানির পশুর হাটে সারি সারি সাজানো থাকে নানা রং ও ঢঙের ফুটফুটে নাদোষ নদোষ গরু। গরুর এমন ফুটফুটে তাজা চেহারার রহস্য কি, অনুসন্ধান করতে রাজধানীর পাশে কেরানীগঞ্জে মেলে রহস্য। গরুকে স্টেরয়েড ইঞ্জেকশন দিতে ব্যস্ত এই খামারি। কেরানীগঞ্জের এই খামারে কোরবানির হাটে বেচতে এভাবেই শুকনো রোগা পাতলা গরুকে 1 মাসেই কৃত্রিম উপায়ে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে মোটা ফুটফুটে বানাচ্ছে খামারি। শুধু এই খামারেই নয়, একই এলাকার আরও একটি খামারেও চলছে এমন স্টেরয়েড ব্যবহার। এখানে গরুকে মোটা স্বাস্থ্যবান নাদোষ নুদোষ বানাতে ব্যবহার করছে পাম ট্যাবলেট, হেক্সামিথাসনের মতো ভয়ঙ্কর সব ঔষধ। এর ব্যবহারের অল্প দিনে মোটা তাজা হয় আপনার শখের কোরবানির গরু, যা কদিন পরে কোরবানি করে খাবেন আপনিও। এই সুইয়ের মাথাটাই চেঞ্জ করি, আর পরবর্তীতে আমরা একটা সুই করলে সেটা আবার ইউজ করে ধোয়া হয়। ধোয়ার করে মাথাটা চেঞ্জ করার পরে আমরা আরেকটা মাটি সুই করি, আরেকটা ব্যবহার করি। খামারিরা জানান গরুকে এসব ভয়ঙ্কর ইঞ্জেকশন দিয়ে মোটা করলে নাকি কম সময়ে বেশি লাভ হওয়া যায়, অথচ তারা চিকিৎসকের পরামর্শ না মেনেই কোরবানির ঈদকে সামনে রেখে গোপনে চালিয়ে যাচ্ছে এমন অপতৎপরতা। একটু ইঞ্জেকশন দিলে মনে করেন সুস্থ হয়, বা ট্যাবলেট আছে খাওয়াই দিলে এটা দেখা যায় 1-2 দিনের ভিতরে ঠিক হয়ে যায়। আরও বেশ কয়েকটি গরু খামারে গিয়েও দেখা মেলে একই ভয়ানক চিত্র, যেখানে দিনে দুপুরে চলছে গরু মোটা তাজাকরণের কাজ। এসব গরুই নাদুস নুদুস ভেবে আপনারা কিনবেন কোরবানির পশুর হাট থেকে। এভাবে প্রতি বছর ঈদকে সামনে রেখে কৃত্রিমভাবে গরু মোটা তাজাকরণের ভয়ঙ্কর বিষাক্ত খেলায় মেতে ওঠেন এক শ্রেণীর অতিলোভী ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে পছন্দের মোটা তাজা গরু খুঁজছেন, আপনার সেই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।
যারা গরুকে মোটাতাজাকরণের ক্ষেত্রে ব্যবহার করছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ঔষধ, যা আপনার শরীরের জন্য ডেকে আনবে ভয়াবহ হুমকি। বিষাক্ত রাসায়নিকের হাই ডোজ প্রয়োগ করে অল্প দিনে ফুলিয়ে ফাঁপিয়ে তাজা করা হয় এসব গরুকে। আর এই গরুর মাংস খেলে ক্যান্সার, লিভার, কিডনি, হৃদযন্ত্র ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত সহ মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। তার মধ্যে যেমন ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম আরও কিছু ক্ষতিকর প্রভাব মানুষের শরীরে হয় এবং কিডনিকেও প্রভাবিত করতে পারে। ক্ষতিকর ওষুধ সেবনের মাধ্যমে মোটাতাজা করা গরু কোরবানির হাটে তোলা হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি আসন্ন ঈদুল আজহায় প্রতিটি গরুর হাটে চিকিৎসক ও বিশেষজ্ঞ টিমের মাধ্যমে গরুর রক্ত পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।